এখন আমরা দেখব বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং দেখবেন যে এখান থেকে যে কি পরিমাণে প্রশ্ন আসে তা চিন্তাও করতে পারবেন না। বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে প্রত্যেক বছর নার্সিং অ্যাডমিশন টেস্টে সবসময় মনে রাখবেন 3 থেকে 4টা প্রশ্ন আপনি কনফার্ম পাবেন। আজকে লিখে রাখেন, নাজমুল ভাই বলছে 3 থেকে 4টা প্রশ্ন আপনাদের আসবে। এখন দেখেন কি সর্বপ্রথম বিজ্ঞান প্রযুক্তিতে বাংলাদেশের কিন্তু এত বেশি উন্নতি করছে এমন কিছু না। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, সো আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি সেটাও কিন্তু কৃষিকে কেন্দ্র করেই। তো ফার্স্ট অফ অল দেখেন যে বাংলাদেশের যে কৃষি পণ্যগুলো আছে পাট, পেঁপে এবং রাবার, এগুলা জীব রহস্য বা জীবের যে জিনোম সিকোয়েন্স বলে, অর্থাৎ ওর ভিতর যে ক্রোমোজোম থাকে তার যে সিকোয়েন্সটা, এটা কিন্তু আবিষ্কার করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম। এটা একটু মনে রাখতে হবে, মাকসুদুল আলম। আমি কিন্তু এখানে বলে দিছি ডক্টর মাকসুদুল আলম, কারণ প্রশ্নে কিন্তু দিবে মাকসুদুল মাহমুদ, মাকসুদুল খান ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনারা কিন্তু মানে একটু ঝামেলার মধ্যে ফেলে দিবে। সো আলমটা কিন্তু মনে রাখেন, মাকসুদুল আলম। তিনি 20 ডিসেম্বর 2014 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার যে গবেষণা দল ছিল, একা একা তো আর গবেষণা করা যায় না, গবেষণা করতে একটা দলের সমষ্টি নিয়ে 10 থেকে 15 জনের একটা টিম। সো তার গবেষণা দলের নাম ছিলেন স্বপ্নযাত্রা। এটা একটু সুন্দর করে মনে রাখবেন। সো তাহলে প্রথম যে প্রশ্নটা গেল এখান থেকে, পাট, পেঁপে এবং সেই সঙ্গে সঙ্গে রাবার। পাট, পেঁপে এবং রাবারের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছেন ডক্টর মাকসুদুল আলম। তার যে গবেষণা দল ছিল তার নাম ছিল স্বপ্নযাত্রা। মানবদেহের পূর্ণাঙ্গ জিন তত্ত্ব, মানবদেহের মানুষের এই যে জিন, আমরা যে মানুষ, আমরা মানব, এই মানবের জিন তত্ত্ব আবিষ্কারের ঘোষণা দেওয়া হয় 26 জুন 2000 সালে। এটা আবিষ্কার করছিলেন লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্ট, যার প্রধান বিজ্ঞানী ছিলেন ডক্টর মাইকেল ডেক্সটার। মাইকেল ডেক্সটার ইনি ছিলেন হচ্ছে প্রধান ব্যক্তি। অর্থাৎ আমাদের দেশের মানুষজন তো ডক্টর মাকসুদুল আলম পাট, পেঁপে আর রাবারের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছেন, আর ওইদিকে ইংল্যান্ডের বিজ্ঞানীরা কি করছে 2000 সালের 26 জুন 2000 সালে 26 জুন তার সে কি করছে মানুষের জিনোম সিকোয়েন্সটা কিন্তু তারা আবিষ্কার করছে। সেটা কে? ওয়েলকাম ট্রাস্ট নামক একটা প্রতিষ্ঠান এবং তার প্রধান বিজ্ঞানী ছিলেন ডক্টর মাইকেল ডেক্সটার। সো এটা মনে রাখবেন, মানব সিকোয়েন্স আবিষ্কার করছেন কে? ডক্টর মাইকেল ডেক্সটার। তো পরবর্তী স্লাইডে যায়, পরের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ক্লোনিং। ক্লোনিং মিন্স কি আগে সেটা বুঝতে হবে। ভাই ক্লোনিং মানে হচ্ছে কপি। কপি যেমন ফটোকপি করা হয় একটা কাগজ থেকে, একটা পেজ থেকে, আমরা সেটাকে ফটোকপি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটিটা তৈরি করতে পারি। সো তেমনই একটা বিষয় হচ্ছে এই ক্লোনিং। তো বিশ্বে প্রথম ক্লোনিং করা হয়েছিল 1996 সালে একটি ভেড়া অর্থাৎ একটা ভেড়া থেকে হুবহু তার মতো আরেকটা জিনিসের সৃষ্টি করা হয়েছিল, যে ভেড়াটার নাম রাখা হয় ডলি। অর্থাৎ প্রথম ক্লোনিং করা হয়েছিল যে ভেড়াই, তার নাম রাখা হয়েছিল কি, যেটা তৈরি হয় তার নাম রাখা হয়েছিল হচ্ছে ডলি। এর বিজ্ঞানী ছিলেন হচ্ছে ইয়ান উইলমোট। বিশ্বে প্রথম ক্লোনের মাধ্যমে মানব ভ্রূণ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়া। বিজ্ঞানের উন্নতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছায় গেছে চিন্তাও করতে পারবেন না। এখন ধরেন যে এমন সিকোয়েন্স সামনে আসতেছে, যখন আসছে ছেলে মেয়ের মধ্যে বিয়ে না হইলে যেমন এখন বাচ্চা হয় না, ইন ফিউচারে হয়তো দেখবেন যে বিয়ে শাদীর আর দরকার নাই, ছেলেরাই বাচ্চা পয়দা দিচ্ছে, মেয়েরাই হচ্ছে বাচ্চা সৃষ্টি করতেছে, ছেলে মেয়ের দরকার হবে না। তো ক্লোনিং সিস্টেমটা অনেকটা সেরকমই। তো মানব ভ্রূণের মানে সৃষ্টি এটা কে করছে? সর্বপ্রথম দক্ষিণ কোরিয়া। দেশটার নাম মনে রাখবেন, দক্ষিণ কোরিয়া। প্রথম যেটা আসবে এখান থেকে প্রশ্ন, প্রথম ক্লোনিং করা হয়েছিল ভেড়াতে, তার নাম ছিল হচ্ছে ডলি, আর মানব ক্লোনিং করেছে হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই পয়েন্টটা সুন্দর করে মনে রাখবেন। ওকে, সো পরবর্তী স্লাইডে চলে যায়। এবার আছে মানব ক্লোনিং এর মধ্যে আমাদের প্রথম ক্লোন মানব শিশুর নাম হচ্ছে ইভ। ইভ ইভ 26 ডিসেম্বর 2002 সালে মিয়ামি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রথম ক্লোনকারী প্রতিষ্ঠান ছিলেন ক্লোনএইড। এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখবেন প্রথম মানব শিশুর নাম ছিল হচ্ছে ইভ। প্রথম মানব শিশুর নাম ছিল হচ্ছে ইভ, ক্লোন করা। এরপর যেটা পড়তে হবে টেস্ট টিউব প্রযুক্তি। টেস্ট টিউব প্রযুক্তিটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, কারণ দেশের বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে একটা হিউজ পরিমাণ জনগণ, ইনফ্যাক্ট করোনা প্যান্ডেমিকের পরে হিউজ পরিমাণে হাজবেন্ড এবং ওয়াইফ তারা কিন্তু সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েছে। এই অক্ষমতা থেকে এখন টেস্ট টিউব প্রযুক্তিটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসলে বাইরে বেড়ে গেছে, যে প্রচুর পরিমাণে তারা চাচ্ছে যে টেস্ট টিউব প্রযুক্তিটা এখন চাচ্ছে। সেখানে হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীর দেহ থেকে ডিম নেওয়া হয় আর পুরুষের দেহ থেকে যে বীর্য বা শুক্রাণু নেওয়া হয়,
এনে মিলন ঘটিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে মিলন ঘটানো হয় এবং সেখানে বাচ্চাটাকে আসলে তৈরি করা হয়। সো টেস্ট টিউব বেবির যে জনক সেটা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের রবার্ট জি এডওয়ার্ডকে, এটা মনে রাখবেন। টেস্ট টিউব বেবির জনক বলা হয় যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার রবার্ট জি এডওয়ার্ডকে, এটা সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। টেস্ট টিউব বেবির জনক হচ্ছেন ডাক্তার রবার্ট জি এডওয়ার্ড। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এটা পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুইস ব্রাউন, প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। 25 জুলাই 1978 সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এটি ছিল একটি নারী শিশু। লুইস ব্রাউনের মা লেসলি ব্রাউন। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবি ছিল 3 জন। নাম ছিল হীরামণি মুক্তা। তাদের মার নাম ছিল ফিরোজা বেগম। সো টেস্ট টিউব বেবি থেকে বেশি যেটা আসে, প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। এটা শুধুমাত্র একটা মেয়ে থেকেই তৈরি করা হয়েছে, এর জন্য কিন্তু কোনো ছেলে লাগে নাই। লুইস ব্রাউন হচ্ছে প্রথম মানব শিশু যে টেস্ট টিউব বেবির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় কথা যেটা পড়বেন, বাংলাদেশেও কিন্তু এই প্রযুক্তিটা চলে আসছে। এই বাংলাদেশে এই প্রযুক্তিটা সর্বপ্রথম নিয়েছিলেন ফিরোজা বেগম দম্পতি। এই দম্পতির 3টা ছেলে মেয়ে হয়েছিল, নাম রাখা হয়েছিল হীরামণি এবং মুক্তা। অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবিতে 3টা কেন, 5টা 6টাও হইতে পারে, কারণ মায়ের শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় কয়েকটা, 5 থেকে 6টা ডিম্বাণু সংগ্রহ করা হয় এবং সেখান থেকে বাবার দেহর যে শুক্রাণু তার মধ্যে মিলন ঘটানো হয়। এখন ওই শুক্রাণু দ্বারা যদি 3 থেকে 4 বা 5টা যদি নিষুক্ত হয়ে যায় ডিম, তাহলে ছেলে মেয়ে হবে 4 থেকে 5টা। ওকে, এরপর যেটা আছে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক বলা হয় মার্শাল ম্যাকুলহামকে। এটা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো এটা মনে রাখতে হবে যে বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক বা বিশ্বগ্রাম, যে পৃথিবীর সব দেশ আমরা একটা গ্রামের মতো। আমরা এখন যেমন একটা গ্রামে যদি কল্পনা করি, একটা গ্রামে সবাই যেমন একটা সীমাবদ্ধ এলাকার মধ্যে বসবাস করে, কাছাকাছি বসবাস করে এবং একে অপরকে যেমন সহযোগিতা করে, মার্শাল ম্যাকুলহাম বলছেন যে পৃথিবীতে এত প্রযুক্তির উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে, এখন সবাই কেমন যেন দূরে না। আমি চাইলে এখন ফোন দিয়ে আমেরিকার খবর নিতে পারতেছি, আমি চাইলে এখন ফোন দিয়ে মালয়েশিয়ার খবর নিতে পারতেছি। সো সবাই কিন্তু আমরা একত্রবদ্ধ হয়েছি বা একই গ্রামে বসবাস করতেছি, একজন আরেকজনের সুখ দুঃখের সাথী হচ্ছি। সো এই জন্য বলা হয় বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকুলহাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান। জীববিজ্ঞান মানে আমাদের এই যে বিজ্ঞানের অগ্রগতি বা এই যে এআই প্রযুক্তি বলি বা ইত্যাদি ইত্যাদি যা কিছু বলি না কেন, সবকিছু অগ্রগতির মূলে কিন্তু রয়েছে সর্বপ্রথম কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে হিসাব গণনাকারী। এটা মনে রাখেন, হিসাব গণনাকারী। সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল হিসাব করার জন্য। 1+1 একটা বিশাল বড় সংখ্যা দিয়ে দিল, আর একটা বিশাল বড় সংখ্যা দিল, তার মধ্যে গুণ। এগুলো তো আসলে আমাদের মানুষের পক্ষে করতে করতে অনেক সময় লাগবে। সো কম্পিউটার কিন্তু সেটা আমাদেরকে সহজ করছিল। সো সর্বপ্রথম কম্পিউটারকে আবিষ্কার করা হয়েছিল হিসাব করার জন্য। সো এখন কিন্তু আর এটা নাই, এখন তো ক্যালকুলেটর বলেই আমরা হিসাবের যন্ত্র বুঝে ফেলি। সো কম্পিউটার, বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয় অ্যাডা অগাস্টারকে বলা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার, মনে রাখেন এটা। দ্বিতীয় কথা, কম্পিউটার শব্দের অর্থ গণক বা হিসাবকারী যন্ত্র। তৃতীয় কথা, বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে প্রাচীন গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। এটা সুন্দর করে মনে রাখতে হবে, বিশ্বের সব থেকে প্রাচীন গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। বাংলাদেশে স্থাপিত কম্পিউটারের নাম, বাংলাদেশ নামক যে দেশটা সৃষ্টি হয়েছিল 1971 সালে, এই দেশে আসা প্রথম যে কম্পিউটার স্থাপন করা হয়েছিল বাংলাদেশে, কম্পিউটার নাম ছিল আইবিএম 1620। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তাহলে কি বলছি, প্রোগ্রামার ছিল কে? অ্যাডা আগাস্টা। তারপর কি ছিল সবচেয়ে প্রাচীন হিসাব করা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। এবং বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে আইবিএম 1620। তো এই পয়েন্টগুলো একটু সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা পড়বেন সেটা হচ্ছে কম্পিউটারে আইবিএম কোম্পানিকে, অর্থাৎ আইবিএম এই যে কোম্পানি, এটাকে বলা হয়েছে বিগ ব্লু। কম্পিউটারের যে বিভিন্ন কোম্পানি আছে না, ওয়ালটন কোম্পানি বের করছে, ইত্যাদি ইত্যাদি কত কোম্পানি আছে। এই কোম্পানির মধ্যে আইবিএম এই কোম্পানিটা সব থেকে প্রাচীন একটা কোম্পানি এবং এদের কিন্তু মালগুলো অনেক ভালো হয় বা কম্পিউটার গুলো অনেক ভালো হয়, অত্যন্ত প্রযুক্তি নির্ভর।
এই কোম্পানিকে বলা হয় বিগ ব্লু। সর্বপ্রথম ল্যাপটপ শব্দটির প্রচলন করেন আছে এপসন, মানে ল্যাপটপ বর্তমানে এই যে আমরা ব্যবহার করতে পারি এপসন 1981 সালে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট নামক যে কোম্পানির নাম শুনে থাকি, তার প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। এক সময় বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন এই বিল গেটস। সো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, সহ প্রতিষ্ঠাতা হলো পল অ্যালান। সুন্দর করে মনে রাখেন এটা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রশ্নে কিন্তু আসবে। এরপরে ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয়েছে হোম পেজ। একেবারে সর্বপ্রথম যে পাতাটা ওপেন করলে যেটা আসে, যেখানে লেখা থাকে যে হোম, তারপরে ইত্যাদি ইত্যাদি কত কি লেখা থাকে, এক্সিট, তারপরে অনেক কিছু নোটিশ, তারপরে ইত্যাদি ইত্যাদি 4-5টা সেগমেন্ট থাকে, ওই পাতাটাকে বলা হয় হোম পেজ। এবং এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এই প্রশ্নটা আসছে। সো সহজে সুন্দর করে মনে রাখবেন যে কম্পিউটারের ওপেন হওয়া প্রথম পাতাকে বলা হয় হোম পেজ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দৈনন্দিন কিছু বিজ্ঞান আমরা পড়বো। তো সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শব্দের পরিমাপের একক। শব্দের পরিমাপের একক বলা হয় ডেসিবেলকে, ডিবি দ্বারা প্রকাশ করা হয় ডেসিবেল। এটা হচ্ছে শব্দ পরিমাপের একক। মৌলিক রং, আমরা সবাই জানি যে রংধনুর রং হচ্ছে 7টি। রংধনুর বর্ণ কয়টি? 7টি, সবাই মোটামুটি জানি রংধনুর বর্ণ 7টি। কি দিয়ে মনে রাখি? সুন্দর একটা শর্ট টেকনিক আছে, বেনি আসো কলা। সুন্দর করে মনে রাখি, বেনি আসো কলা। এই যে সুন্দর করে মনে রাখি। এখন আমি একটা প্রশ্ন প্রায় জিজ্ঞেস করে থাকি, ভাইয়া এতগুলা বর্ণ রয়েছে, এই বর্ণগুলোকে আসলে মূলত রংধনুর বর্ণ বলা হয়। দৃশ্যমান আলোর যে রেঞ্জ আছে সেটাকে বলা হয়েছে রংধনুর আলো। এই যে দৃশ্যমান আলোর রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, এটাকে বলা হয়েছে মূলত রংধনুর আলো। এখানে বি দিয়ে বোঝা যাচ্ছে বেগুনি, নি দিয়ে বোঝা যাচ্ছে নীল, বেগুনি, নীল, আসমানি, সবুজ এবং হলুদ। আসমানি, সবুজ এবং হলুদ। সবুজ, হ দিয়ে আছে হলুদ, ক দিয়ে আছে কমলা, আর লা দিয়ে বোঝা যাচ্ছে লাল। সো আমরা এখান থেকে আমি একটা প্রশ্ন করে থাকি, প্রায় এই প্রশ্নটা আসে, ভাইয়া মধ্যম আলো বলাই কাকে? এত কিছু তো বুঝলাম, রংধনুর আলো ভালো সব বুঝছি, ভাই বলেন তো মধ্যম আলো বলাই কাকে? এই মধ্যম আলোটা বোঝার ক্ষেত্রে আমার অনেক ভাই বোন কি করবে, সুন্দর করে এইটা এইটা ভাইয়া, এইটা 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 এইটা, তাহলে মাঝখানে কি আছে? দন্তস্ব। দন্তস্ব মানে কি ভাইয়া? সবুজ। তো অনেকে কি করবে, এরকম সবুজ দিয়ে দিবে, বাট ভুল হবে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল জিনিস। কনসেপ্টটা মাথার মধ্যে রাখবেন, প্রশ্নে প্রায় এসে থাকে। সবুজ আলো কিন্তু মধ্যম আলো না, মধ্যম আলো হচ্ছে হলুদ। কেন হলুদ সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখেন তো, আমি রেঞ্জটা বলছিলাম 380 থেকে 780, তাহলে এই রেঞ্জের মধ্যে মাঝখানে কি আছে? 580। 580 আছে, মাঝখানে আছে হলুদ আলোর, হলুদ, এই যে হলুদ আলো, এর রেঞ্জটা একটু বলে যদি, তাহলে আসে 575 থেকে 590। তাহলে 580টা কার মধ্যে বেড়ে গেছে? হলুদের মধ্যে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের মাঝখানে আছে হলুদ অবস্থিত, যার কারণে হলুদকে বলা হয় মধ্যম আলো। কেউ যদি ওইরকম কাটাকাটি করে যদি 1 আর 1 মিলাইয়া 2 বানাতে যান, তাইলে কিন্তু হবে না। 1 আর 1 মিলাইয়া যদি 3 বানাইতে গেলে কিন্তু হবে না। সো তাইলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে হলুদ। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। সো এসব তো বুঝলাম, এখন ভাইয়া কি পড়তে হবে একটু বলি, সেটা হচ্ছে মৌলিক আলো। এখন আমরা কি পড়বো? আমরা পড়বো আজকে একটু মৌলিক আলো সম্পর্কে। তো মৌলিক আলো বলতে টেলিভিশনে কিছু আলো আছে যে বা বর্ণ আছে যেগুলা দিয়ে আসলে অন্যান্য বর্ণগুলা তৈরি করা সম্ভব। তো সেরকম মৌলিক আলো আছে 3টা। সহজে মনে রাখা মানে একটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে সুন্দর করে মনে রাখতে পারবেন, আসল দিয়ে সহজে মনে রাখতে পারবেন। আসল মানে কি? সেটা হচ্ছে মৌলিক। আতে হচ্ছে আসমানি, দন্তর সাথে হচ্ছে সবুজ, লাতে হচ্ছে লাল। এটা দিয়ে খুব সহজে সুন্দর করে মনে রাখতে পারবেন। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, ভাইয়া মৌলিক রং কয়টি? মৌলিক রং 3টি। কি কি? আসল, আসমানি, সবুজ এবং লাল। ক্লিয়ার। এবারে আসি রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ আবিষ্কার করছেন ল্যান্ড কার্ল স্টেইনার। এটা সুন্দর করে মনে রাখবেন, ল্যান্ড কার্ল স্টেইনার হচ্ছে রক্তের গ্রুপের আবিষ্কর্তা। ল্যান্ড কার্ল স্টেইনার, স্টেইনার এই ব্যক্তিটা হচ্ছে রক্তের গ্রুপের আবিষ্কর্তা। এবং এখানে মনে রাখবেন, ল্যান্ড কার্ল স্টেইনার 4টা গ্রুপে আমাদের রক্তকে ভাগ করছে। একটা হচ্ছে এ, একটা বি, একটা এ বি এবং ও। এদের মধ্যে এ বি, এটাকে বলা হয় সর্বজনীন গ্রহীতা।
এই এবি রক্তটা সারা পৃথিবীর সকল বর্ণ থেকে রক্ত গ্রহণ করতে পারে, বাট ওরা কিন্তু আবার দেয় না। ওরা কি করতে পারে, সবার থেকে রক্ত নিয়ে নেয়, মানে ওরা হচ্ছে রাক্ষসে জাতের, মানে সবারটা খাইতে পারে। সো এই জন্য কি বলা হয়, এবিকে বলা হচ্ছে সর্বজনীন গ্রহীতা। আর এই যে ও আছে, ও, এই ওকে বলা হয় সর্বজনীন দাতা, অর্থাৎ উদার প্রকৃতির। এরা কি করে ভাইয়া, এরা সবাইকে রক্ত দান করে, অর্থাৎ উদার প্রকৃতির। সো স্পেসিফিক ভাবে যদি আপনাকে এইভাবে প্রশ্ন করে যে ভাইয়া কোন রক্তকে বলা হয় সর্বজনীন দাতা, তাহলে বলবেন ও। আর সর্বজনীন গ্রাহিতা হচ্ছে এবি। কিন্তু যখন আছে পজিটিভ নেগেটিভের দিকে চলে যাবে, পজিটিভ নেগেটিভের দিকে চলে যাবে, এরকম পজিটিভ বা নেগেটিভের দিকে চলে যায়, তখন কিন্তু একটু সমস্যা আছে ভাইয়া। এইভাবে বললে কিন্তু হবে না। পজিটিভ নেগেটিভের দিকে গেলে মনে রাখবেন এবি পজিটিভ, এবি পজিটিভ ব্লাড হচ্ছে সর্বজনীন গ্রাহিতা। এবি পজিটিভ ব্লাড হচ্ছে সর্বজনীন গ্রাহিতা, সর্বজনীন গ্রাহিতা হচ্ছে এবি পজিটিভ। আর এম ও মাইনাস এরা হচ্ছে সর্বজনীন দাতা। এরা কি সর্বজনীন দাতা, সুন্দর করে মনে রাখবেন। যখন হচ্ছে পজিটিভ নেগেটিভে যাবে তখন হচ্ছে এইভাবে মনে রাখতে হবে। কিন্তু যদি এমনি এককভাবে বলে তাহলে সেক্ষেত্রে ও আর আছে এবি, বাট যখন আছে পজিটিভ নেগেটিভে যাবে তখন বলবেন আছে সর্বজনীন গ্রহীতাকে এবি পজিটিভ, এবি পজিটিভ। আর এ নেগেটিভ, এই রক্তটা যদি বিপদের সময় যদি রক্ত খুঁজে পাওয়া না যায়, আপনার বাড়ির পাশে কারো যদি ও নেগেটিভ রক্ত থাকে, তো বিপদের সময় আপনি কিন্তু তার রক্তটা ইউজ করতে পারবেন। বাট এমনি সময় সাধারণত আরো কিছু মানে সমস্যা আছে, বা বেশ কিছু সমস্যা থাকার কারণে আসলে সেম কোয়ালিটির রক্তই সাধারণত ইউজ করা হয়। ওকে, তো যাই হোক পরবর্তীতে চলে যায়, সেটা হচ্ছে দুধে। দুধ আমি একটু বলে রাখি, আমাদের আদর্শ খাবার বা সুষম খাবার বলতে অ্যাকচুয়ালি খাদ্যের 6টি উপাদান সুষম অনুপাতে আছে, এমন খাদ্যকে বলা আছে সুষম খাদ্য। আমরা এটা সুন্দর করে জানি। তো আসলে এত কিছু বলার পরেও সবার কাছে অনেকে জিজ্ঞেস করে, ভাই এত কিছু জ্ঞান দিছস ভালো কথা, এখন একটু সুন্দর করে বলেন তো ভাই সুষম খাবারটা কোথায় পাবো, কোথায় আছে খাদ্যের 6টি উপাদানই পাওয়া যায়। আমার একটা সহজ স্বীকার একটু বলে রাখি ভাইয়া, প্রত্যেকটা খাবারেই আপনি খাদ্যের 6টি উপাদানই পাবেন। প্রত্যেকটা খাবারে খাদ্যে 6টি উপাদান পাবেন, কিন্তু সেটা পরিমাণে কম আর বেশি। এখন দেখেন যে কোথাও পাইছেন আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার পাইছেন, আছে শর্করা জাতীয় খাবার পাইছেন ধরেন যে 80%। এখন সেখানে গেছেন, সেখানে দেখছেন ভাইয়া ভিটামিন কিন্তু সেখানেও আছে, কিন্তু ভিটামিনের পরিমাণটা কত, 0.00001%। তো এই যে পরিমাণটা, এটা কি খুবই নগণ্য না? সো নগণ্য হওয়ার কারণে এটাকে আসলে আর বিবেচনা করা হয় না। সো সুষম খাবার মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান, খাদ্যের যে 6টি উপাদান আছে সবগুলো উপাদানই সুষম অনুপাতে থাকবে। তো এমন একটা আদর্শ বা সুষম খাবার হচ্ছে দুধ। দুধ যদি আপনি খান তাহলে সেখানে খাদ্যের 6টি উপাদানই আপনি পাবেন। দুধে একটা অ্যাসিড থাকে যেটাকে বলা আছে ল্যাকটিক অ্যাসিড। প্রশ্নটা একটু মনে রাখেন, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দুধ হচ্ছে একটা আদর্শ বা সুষম খাবার। ওকে, সো পরের স্লাইডে যাই দেখি কি আছে। পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেলানিন। মেলানিন বেশি পরিমাণে থাকলে হচ্ছে গায়ের রং কালো হয়। যাদের শরীরে একটু মেলানিন বেশি আছে তারা কেমন হচ্ছে, একটু শ্যাম বর্ণের হয়ে থাকে, যেমন ধরেন আমি। এরপরে আছে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে তো রক্তকে জমা রাখা হয় বা ওইখানে সংরক্ষিত করে রাখা হয়। এইখানে সংরক্ষণ করতে গেলে রক্তকে একটা ওয়েতে রাখতে হবে, 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে রক্তকে সংরক্ষণ করতে হয়। তাহলে ব্লাড ব্যাংকে রক্তকে 4 থেকে 6 ডিগ্রিতে সংরক্ষিত করা হয়। তো আমরা যারা নার্সিং শিক্ষার্থী আছি আমরা মাঝে মাঝে ফেস করি। আগে না একজন বলতেছিল এমন যে রক্ত আমি রাখতে বলছি ফ্রিজে, কিন্তু সেই পেশেন্ট পার্টি কি করছে, রক্ত নিয়ে যায় ফ্রিজের মধ্যে রেখে চলে আসে, বাসার যে ফ্রিজ আছে সেখানে রাখছে। ভাই ফ্রিজের মধ্যে রাখলে তো হবে না, সব ফ্রিজ আর রক্তের ব্লাড ব্যাংকের ফ্রিজ তো এক না, কারণ ওইখানে তোমার তাপমাত্রাকে মেনটেন করতে হবে। সেটা কত, 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে রাখতে হবে। আপনি যদি ওই যে ওর থেকে কমে রাখেন বা ওর থেকে বেশি রাখেন তাহলে সে তো সেই ব্লাড আপনি আর ব্যবহার করতে পারবেন না। সো এই তাপমাত্রাটা একটু সুন্দর করে মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। এই বাঁশ দেওয়া মানে কিন্তু সেই বাঁশ না, আমরা বন্ধুদেরকে বাঁশ দিই, এটা কিন্তু সে বাঁশ না। এটা হচ্ছে কি পৃথিবীর সব থেকে ঘাস মানে বড় ঘাস, তার মানে হচ্ছে যে মৃত্যুর পরে যারা মুসলমান আছে তাদের তো বাঁশ ইউজ করে, তো সেই বাঁশ। এরপর দেখেন শৈবাল থেকে আয়োডিন পাওয়া যায়, এটা সুন্দর করে মনে রাখেন, শৈবাল থেকে আয়োডিন পাওয়া যায়। রক্তের গ্রুপ আবিষ্কার করছেন এই যে ল্যান্ড স্টেইমার, দেখছেন বলছিলাম এটা,
বস্তুর ওজন সবচেয়ে কম হচ্ছে বিষুব অঞ্চলে। কেন, আমি একটু ব্যাখ্যা করে দিই। বস্তুর ওজন কেন বিষুব অঞ্চলে কম? ওজনের সংকেত এর হচ্ছে এমজি, অর্থাৎ ভর এবং আছে অভিকর্ষ ত্বরণ, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। ভর এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটা জিনিসের উপর কিন্তু নির্ভর করে। এখন ভাইয়া, একজন ব্যক্তির ভর কিন্তু সব সময় আছে স্থির। তাকে আপনি যদি মঙ্গল গ্রহে নিয়ে যান, সেখানেও তার ভর সেম। পৃথিবীতে থাকলেও তার ভর সেম। আপনি যদি সূর্যতে নিয়ে যান, সেখানেও কিন্তু তার ভর সেম। তারপর অন্য কোথাও নিয়ে যান, তাও তার ভর সেম। কিন্তু চেঞ্জ হয় কোনটা ভাইয়া? চেঞ্জ হয় আছে এই যে অভিকর্ষ ত্বরণটা। অভিকর্ষ ত্বরণের মান মেরুতে সবচেয়ে বেশি। মানটা কত আমি একটু লিখে দিচ্ছি, 9.8332। আর আছে সব থেকে কম হচ্ছে বিষুব অঞ্চলে, মানটা কত সেটা 9.78। আর সমুদ্রের 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা হয়। 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান, সুন্দর করে মনে রাখবেন, আদর্শ মান 45 ডিগ্রি অক্ষাংশে। নার্সিং অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা কিন্তু আসছে। এবং আদর্শ মানটা ধরা হয় 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে কয়েকটা পয়েন্ট কিন্তু পড়ে ফেলছেন। সর্বপ্রথম হচ্ছে কোনো বস্তুর ভরের কিন্তু পরিবর্তন হয় না, নার্সিং অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, অভিকর্ষ ত্বরণের ফলে ভরের পরিবর্তন মানে ওজনের পরিবর্তন হয়। এই অভিকর্ষ ত্বরণ মেরুতে সব থেকে বেশি, 9.8332। আর তারপরে রয়েছে কোথায় ভাইয়া? তারপরে রয়েছে বিষুবৃত্তে সবচেয়ে কম, সেটা হচ্ছে 9.78। আর সব থেকে মানে আদর্শ ধরা হয়েছে 45 ডিগ্রি অক্ষাংশে, এটাও নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এবং সেটা কত? 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তাইলে আমাদের ওজন সবচেয়ে কম কেন বেশি হলো বিষুবীয় অঞ্চলে, আমরা কিন্তু বুঝে ফেলছি। এখানে জির মানটা যেহেতু আছে বিষুবে কম, তাই ওজনটাও বিষুবীয় অঞ্চলে কম হবে। ওকে, সো পরের স্লাইডে যাই, দেখি এরপরে যেটা আছে সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যে যন্ত্র আছে তাকে বলা হয় ফ্যাদোমিটার। এটা সুন্দর করে মনে রাখতে হবে, এইসব যন্ত্রপাতি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে, সো এটা মনে রাখেন। দ্বিতীয়ত, সবচাইতে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস হচ্ছে সব থেকে হালকা। এখন পর্যায় সারণীতে একেবারে প্রথমে যে মৌলটা থাকে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন। এখন হাইড্রোজেন কিন্তু এমনিতে আপনি যদি মনে করেন যে হাইড্রোজেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝলাম হাইড্রোজেন, তো ওকে, তো এর তো মান হচ্ছে 1, তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে হাইড্রোজেন সব থেকে হালকা হবে। তো এখানে একটা কথা বলে রাখি, হাইড্রোজেন কিন্তু কখনো একক হিসেবে থাকতে পারে না। হাইড্রোজেন সবসময় থাকে হচ্ছে H2 হিসেবে। তাহলে H2 যদি থাকে তাহলে 1 গুণ আছে 2 হবে, তার মানে 2। এই 2 হচ্ছে হাইড্রোজেনের ভর। আর হিলিয়াম Hc, তার মানে এর কত আছে 2। সো এর ভর হবে 2 গুণ 2, তার মানে কত 4। কারণ হিলিয়াম সবসময় একক হিসেবে থাকে, যার কারণে এটার ভর আছে কি 4 হয়ে গেছে। সো এখানে যেটা মনে রাখবেন, সব থেকে হালকা হচ্ছে হাইড্রোজেন। কেউ আবার হিলিয়াম বলে ফেলেন না, হিলিয়ামের আবার অনেকে বলে ভাইয়া হিলিয়ামের বেলুন তো বেশি ওড়ে, হাইড্রোজেনের থেকে হিলিয়ামের বেলুন তো বেশি ওড়ে, তাইলে তো হিলিয়াম আছে হালকা হওয়ার কথা। বাট মনে রাখবেন, হিলিয়াম কিন্তু একটা মুক্ত গ্যাস, তো ওর উদ্যান ক্ষমতাটা একটু বেশি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে হাইড্রোজেনের কিন্তু উদ্যান ক্ষমতাটা অত বেশি না হলেও হাইড্রোজেন কি হালকা, এটা সুন্দর করে মনে রাখেন। জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয় গেগর জোহান মেন্ডেলকে, এটা মনে রাখেন। বংশগতিবিদ্যার জনক হচ্ছে গেগর জোহান মেন্ডেল। এই ব্যক্তি হচ্ছে বংশগতিবিদ্যার জনক। তিনি দেখিয়ে গেছেন যে কিভাবে একটা মানব ভ্রূণের সৃষ্টি হচ্ছে বা কোন সমস্যার কারণে আসলে অনুপাতটা কমে যায়, কোন কারণে আসলে বেড়ে যায়। পৃথিবীর বৃহত্তম সবুজ বন হচ্ছে অ্যামাজন। পৃথিবীর সব থেকে বড় যে বন আছে বা সবুজ বন, তার নাম হচ্ছে অ্যামাজন, যেটা অবস্থিত হচ্ছে ব্রাজিলে। এবং এটাকে বলা হয়েছে পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস বলা হয় তাকে, সুন্দর করে মনে রাখবেন, পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস বলা হয়। আর বাংলাদেশের যে ফুসফুস আছে সেটা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের ফুসফুসের নাম কি? সুন্দরবন। বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। এই সুন্দরবনের আমাদের বাংলাদেশে 62% আছে অবস্থিত বাংলাদেশে, আর ভারতে অবস্থিত হচ্ছে টোটাল 38%। বাংলাদেশের মোট 5টা জেলা দিয়ে সুন্দরবন গেছে, 5টা জেলা দিয়ে সুন্দরবন গেছে। নামগুলো একটু বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী।
এই 5টা জেলা দিয়ে সুন্দরবন অতিক্রম হয়েছে। সো এটা একটু মনে রাখেন, বাংলাদেশের মোট 5টা জেলা দিয়ে সুন্দরবন গেছে। কে কে সেটা? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী। ওকে, সো যাও, এখানে একটু সুন্দর করে মনে রাখেন যে পৃথিবীর সবুজ বন বলা আছে অ্যামাজনকে, যেটা হচ্ছে পৃথিবীর ফুসফুস। বাংলাদেশের ফুসফুস বলা আছে সুন্দরবনকে। সুন্দরবনের 38% হচ্ছে বাংলাদেশে অবস্থিত, সরি 42%, আর 38% হচ্ছে ভারতে অবস্থিত। বাংলাদেশের মোট 5টা জেলা আছে, সুন্দরবন আছে। কোন কোন জেলায় সেটা? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং সেই সঙ্গে সঙ্গে পটুয়াখালী। ওকে, সো পরের স্লাইডে যাই, পরে দেখি কি আছে। তথ্য প্রযুক্তির আবিষ্কার, জনক ও প্রতিষ্ঠাতা। এখানে একটু মনে রাখতে হবে, আস্তে আস্তে পড়বো। সর্বপ্রথম হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক। কম্পিউটার, এই যে পণ্ডিত যে আবিষ্কার করছে কম্পিউটারকে, গণনাকারী যন্ত্র, তার নাম হচ্ছে হাওয়ার্ড আইকেন। হাওয়ার্ড আইকেন, ইনি হচ্ছে কম্পিউটার আবিষ্কার করছেন। আবিষ্কার করলেও তাকে কিন্তু জনক বলা হয় না। জনক হবে কে? কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্র্যাভেজ। সুন্দর করে মনে রাখেন, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্র্যাভেজকে। ঠিক আছে, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। এটা পড়ার দরকার নাই, আধুনিকটা আপনাদের আসবে না, বাট বেশি যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। এরপর হচ্ছে ডাব্লিউডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আছে, এটা আবিষ্কার করেছেন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, এটা সুন্দর করে মনে রাখেন। নার্সিং অ্যাডমিশন টেস্টে ডাব্লিউডাব্লিউ, এই যে ডাব্লিউডাব্লিউ এটা কিন্তু আসছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কিন্তু আসছে। সো এটা কিন্তু একটু মনে রাখেন, ডাব্লিউডাব্লিউ এর জনককে টিম বার্নার্স-লি, সুন্দর করে মনে রাখবেন। ওকে, সো পরে আর একটু দেখি ইন্টারনেট, যেটা আসলে আমরা ব্যবহার করে থাকি। এই ইন্টারনেট কিন্তু আবিষ্কার করছিল 1969 সালে। সো ইন্টারনেট আবিষ্কার একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো 1969 সালের দিকে আমেরিকা কিন্তু ওই সময় খুব পাওয়ারফুল। তো আমেরিকার সেনাবাহিনীরা তাদের নিজেদের ভিতর যোগাযোগ স্থাপন বা নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়ানোর জন্য সর্বপ্রথম ইন্টারনেট আনেন। যে এইখান থেকে ধরেন যে আফগানিস্তানে তারা যুদ্ধ করতেছে, রাশিয়াতে তারা যুদ্ধ করতেছে। সো তাদের সেনাবাহিনীর মধ্যে একটা কমিউনিকেশন, একটা বিল্ড আপ করা দরকার, যার কারণেই হচ্ছে ইন্টারনেটের আবিষ্কার। ইন্টারনেটের আবিষ্কার হয় 1969 সালে। এর আবিষ্কারক ছিলেন ভিন্টন জি কার্প। ভিন্টন জি কার্প এই ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম ইন্টারনেট আবিষ্কার করেন। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে উইকিপিডিয়া জাতীয় যে ইঞ্জিন গুলো আছে সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে গেলে আপনি হিউজ পরিমাণে ইনফরমেশন পেয়ে যাবেন। সার্চ ইঞ্জিনের আবিষ্কর্তা হচ্ছে অ্যালান অ্যামটাস। অ্যালান অ্যামটাসকে বলা হয় সার্চ ইঞ্জিনের জনক। এরপর আছে ইউক্লিডস এর জনক বলা হয় জুলিয়ান অ্যাসাঞ্জ। জুলিয়ান অ্যাসাঞ্জকে বলা হয় ইউক্লিডস এর জনক। তবে তিনি কিন্তু বর্তমানে জেলে আছেন। কারণ কি? তিনি হচ্ছে যে আমেরিকার যে বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থা আছে, সিবিআই, তারপরে এদের যে কিছু ডকুমেন্ট ছিল, যে ডকুমেন্ট গুলা তিনি কিন্তু আসলে চুরি করে, পানামা কেলেঙ্কারি বলে, সেই কেলেঙ্কারিতে তিনি কিন্তু অনেক পরিমাণ নথিপত্র ফাঁস করে দিছিলেন। ইউক্লিডস এর মাধ্যমে অনেক পরিমাণ নথিপত্র ফাঁস করে দিছিলেন, যেটা হয়তো তৎকালীন সময়ে অন্যান্য দেশের কাছে খুব সাধুবাদ গ্রহণযোগ্য হলেও আমেরিকা কিন্তু এটা মাইনে নাই। যার কারণে আসছে এই জুলিয়ান অ্যাসাঞ্জকে তারা আসছে শাস্তির আওতায় আনে। পরে তিনি আসছে কিছুকাল আসছে বিভিন্ন রাষ্ট্রদূতদের ওইখানে মানে যে বিদেশি যে মিশন থাকে অর্থাৎ কমিশন থাকে, ওইখানে আসছে তিনি ছিলেন দীর্ঘদিন ধরে। পরবর্তীতে গেলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আমেরিকার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করছে। টেলিফোন আবিষ্কার করছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। সুন্দর করে মনে রাখবেন, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করছেন। বেল রাইটার, অর্থাৎ অন্ধদের জন্য, এরকম হাত দিয়ে যাতে বুঝতে পারে যে রাইটিং, অন্ধদের জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু সেটা কিন্তু করেছেন লুই ব্রেইল। এবং এটাও নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। লুই ব্রেইল, ব্রেইল রাইটার বা ব্রেইল পদ্ধতির প্রচলককে লুই ব্রেইলকে বলা হয় ব্রেইল পদ্ধতির মানে আবিষ্কর্তা বা এটার হচ্ছে উদ্ভাবক। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবেন, অন্ধদের লিখন পদ্ধতির আবিষ্কর্তা লুই ব্রেইল। ওকে,